ধন্যবাদ নরেন্দ্র মোদী সেই পরিচয় আমার রেখেছেন এবং তিনি এই যে ঘৃণা ভাষণগুলি দিচ্ছেন, এই ঘৃণা ভাষণ স্বাধীন ভারতের ইতিহাসে ইতিপূর্বে কোন প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনিনি। এই প্রথম একজন প্রধানমন্ত্রীর মুখে শুনছি যিনি অত্যন্ত নিম্নমানের, অত্যন্ত অশালীন, অত্যন্ত অসাংবিধানিক, অসংসদীয় শব্দ ব্যবহার করে ভারতবর্ষের মানুষের ভিতর বিভাজন সৃষ্টি করতে চাইছে। এই প্রবণতাটি মারাত্মক। এই প্রবণতাটি ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের যে সম্প্রীতি, যে ভাবনার উপর ভারতবর্ষ গড়ে উঠেছে তার উপর এটি একটি বড় আঘাত। এই ঘৃণা ভাষণ যদি চলতে থাকে এবং এই রাজনীতিতেই যদি প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে পড়েন, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে প্রধানমন্ত্রী কি দেশের প্রতিটি মানুষের প্রধানমন্ত্রী, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন সকলের প্রধানমন্ত্রী, নাকি তিনি শুধু বিজেপি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের প্রধানমন্ত্রী? আমাদের মনে হয় যে প্রধানমন্ত্রী কোথায় তার পদের পরিমাটি বিস্তৃত হয়েছে, ততক্ষণ পদের পরিমাটি সম্পর্কে তিনি অবহিতই নন। আরো একটি আশঙ্কা আমাদের মনে যাচ্ছে, সেটি হলো যে এই ঘৃণা ভাষণ এক ধরনের উত্তেজনা সৃষ্টি করছে এবং ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে। কারণ যতগুলি পেজ যাচ্ছে, যতগুলি ভোট গ্রহণ হচ্ছে, তত বিজেপির পরাজয় যে অবশ্যম্ভাবী সেটা পরিষ্কার হচ্ছে। এবং আমাদের আশঙ্কা যে ভোট গ্রহণ পর্ব পুরোপুরি মেটার আগে এই দেশে একটি দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগী সংগঠনগুলো দেশের নির্বাচন ব্যবস্থাকে গন্ডগোল করে দিতে পারে, উলটপালট করে দিতে পারে, ভোট গ্রহণ ব্যবস্থাটাকে ভণ্ডুল করে দিতে পারে। এই আশঙ্কাটি আমাদের হচ্ছে এবং আমরা মনে করি যে এই আশঙ্কা থেকে ভারতবর্ষকে দূর করতে, ভারতের গণতন্ত্রকে অটুট রাখতে, ভারতবর্ষের প্রতিটি মানুষের জন্য সম্প্রীতি অটুট রাখতে, ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে প্রধানমন্ত্রীর এই ঘৃণা ভাষণের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের সকলের এক হওয়া দরকার। ওদের দুঃখ লেগেছে দেখে যখন অতগুলি দল এবং বিভিন্ন সংগঠন নির্বাচন কমিশনের কাছে নিয়ে তারা আপত্তি জানান, প্রতিবাদ জানান। নির্বাচন কমিশন দায় সারা করছে একটি চিঠি পাঠান, সেটি তাও প্রধানমন্ত্রীকে নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতিকে, এবং সেখানে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ পর্যন্ত করা হয়নি। ফলে নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা কিন্তু অটুট থাকছে না। আমরা আপনাদের সকলের কাছে আমাদের আবেদন যে এই ঘৃণা ভাষণের বিরুদ্ধে সকলের রূপে দাঁড়ান, দলমত নির্বিশেষে, এবং ভারতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। এবার বলবেন বিশিষ্ট শিক্ষাবিদ পার্থ বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবাইকে, আমেরিকায় থাকি, দীর্ঘকাল আমেরিকায় আছি। আমি কিছু কথা অমরনাথের ডকুমেন্টারিতে আমি বলেছি, আপনারা শুনেছেন, সেগুলো আমি আর পুনরাবৃত্তি করবো না। যে কথাগুলো আপনারা জানেন না হয়তো অনেকে, সেটা হচ্ছে যে আমি নিজে আরএসএস এর সঙ্গে দীর্ঘ প্রায় 20 বছর যুক্ত ছিলাম এবং আমার বাবা ছিলেন অটল বিহারী বাজপেয়ী এলকে আদবানির একদম সতীর্থ, হাতে হাত দিয়ে কাজ করা। আমি একেবারে শৈশব থেকে প্রায় 25 বছর বয়স পর্যন্ত আরএসএস কে দেখেছি, জনসংঘকে দেখেছি, বিজেপি কে দেখেছি, বিশ্ব হিন্দু পরিষদকে দেখেছি, এবং আমি নিজে পশ্চিমবঙ্গ এবিভিপির যুগ্ম সম্পাদক ছিলাম যখন আমি আরএসএস এবং এই সংঘ পরিবার থেকে চিরকালের মতো বেরিয়ে চলে আসি। সেই সমস্ত কথাবার্তা এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই সম্পর্কে আমার যে বিশ্লেষণমূলক যে বইগুলো বেরিয়েছে সেগুলো আমাকে এখানে আনতে বলা হয়েছে, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। সম্প্রতি অভিযান পাবলিশিং কোম্পানি পাবলিশার তারা প্রকাশ করেছে ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে। এই বইতে এই মাত্র রবীন্দ্র সেনগুপ্ত যে ভয়ের কথাগুলো, আশঙ্কার কথাগুলো বললেন, সেগুলোর কথা আমি আরো বিশদভাবে বলেছি, কিন্তু আমার কথা নয়, পাঠকদের কথা, পাঠিকাদের কথা। তারা তুলে বলেছেন যে কি হতে চলেছে, কি হতে পারে, এরা ভোটে জেতার জন্য কি কি করতে পারে। এই বইটা আমার বেরিয়েছিল, প্রত্যেককে দেশদ্রোহী বলা হয়েছে, বিরোধিতা কন্ট্রোল করা হয়েছে, টুকরে টুকরে জ্ঞান, আরবান নকশাল, দেশদ্রোহী, সবাইকে ছাপ মেরে দেওয়া হচ্ছে। আমি প্রশ্ন করেছি যে আপনি কি দেশদ্রোহী না বিরোধিতা গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ, বাক স্বাধীনতা গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ? এই বইটার কথা বলছি। আমাদের পেটে 2 দশক পিপিএস বার করেছিল 2 বছর আগে। আপনারা বলবেন এটা আমি আমার দীর্ঘকালের আরএসএস বিজেপি এবিভিপি জীবনের কথা
আমি এখানে বলেছি, একটুখানি বিজ্ঞাপন হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এটা ইউনিটিতে বেরিয়েছিল গান্ধী স্কিলার্স ইন্ডিয়ান রুলার্স RDE, যাদের নাম এখন হয়ে গেছে ভবিষ্যৎ, তারা বার করেছিল। এতে আমি দেখিয়েছি যে যারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল তারা এখন ভারতের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত। আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে, মিডিয়ার মানুষদেরকে, আমাদের বন্ধু বান্ধবদেরকে এবং বাইরে যারা রয়েছেন সবাইকে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে দলেরই হন না কেন, দলমত নির্বিশেষে আপনারা স্থির করুন যে আপনারা কি ভবিষ্যৎ ভারতে গণতন্ত্র দেখতে চান কি দেখতে চান না। আপনারা কি চান যে এইবারে ভোটটাই ভারতের শেষ ভোট হোক, নাকি আপনারা চান যে যে দলই ক্ষমতায় আসুক না কেন ভারতে যেন একটা সুস্থ গণতন্ত্র বজায় থাকে এবং মানুষের যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সাংবিধানিক অধিকার থাকে? ভারত কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে, না ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে? ভারতে কি আঞ্চলিক ভাষায় কথা বলার অধিকার থাকবে, নাকি আঞ্চলিক দলগুলো সমস্ত ভেঙে চুরমার করে দেওয়া হবে, আঞ্চলিকতাকে ধ্বংস করে দেওয়া হবে, বাংলা ভাষাকে ধ্বংস করে দেওয়া হবে, বাংলা সংস্কৃতি, বাংলার জীবন দর্শনকে ধ্বংস করে দেওয়া হবে? আপনারা কি চান যে হিটলারের সময় যেরকম ভাবে ইহুদিদেরকে নির্যাতন করা হয়েছিল, কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল, ভারতের মুসলমানদের এবং অন্যান্য মাইনরিটিদের সেই অবস্থা হোক? আপনারা কি চান যে একটা নারী বিদ্বেষী দল ভারতের ক্ষমতায় আসুক, যারা ভারতের মহিলাদেরকে, আমাদের মায়েদের, বোনদেরকে কোনো সম্মানই করে না? আজকের ঘটনা আপনারা দেখেছেন, কর্ণাটকের একজন লোকসভার তিনি কিভাবে কি কাজ করেছেন, সেক্স ভিডিও তৈরি করা ইত্যাদি। আমি আপনাদেরকে শেষ একটা কথা বলতে চাইছি, এরা ফ্যাসিস্ট দল, এরা হিটলারের আদর্শে গড়ে উঠেছিল। আমি এদের খুব কাছ থেকে দেখেছি, এদেরকে যে কোনো মূল্যেই হোক আমাদেরকে প্রতিরোধ করতেই হবে, এদের পরাজিত করতেই হবে। নমস্কার। এইবার বলবে